Dear learners and viewers, welcome to my channel Piketty English Mentor. Today I am going to teach you about right form of verbs. আজকে আমি আপনাদেরকে right form of verbs পড়াচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, গ্রামাটিক্যাল আইটেম, বিশেষ করে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। সো আশা করছি এই ক্লাসের পরে আপনারা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে করেন তাহলে রাইট ফর্ম ভার্বস আর কোনো প্রবলেম থাকবে না। তো শুরু করি, লেটস স্টার্ট দ্য ক্লাস। রুল 1, সাধারণত সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, গেট ইত্যাদি থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। বলা হচ্ছে সাধারণত এই সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, গেট ইত্যাদি থাকে তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। তো কি বলা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিনস ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তো এখন আমরা একটু এটার অ্যাপ্লাই দেখে নিই বাক্যগুলোর। বলা হচ্ছে আই এম, এখানে মনে করি ইন্টারেস্ট ভার্বটা হবে আই এম ইন্টারেস্ট টু ডু দিস। তো এখন কথা হচ্ছে এখানে এম আছে, এম তো আমাদের বলা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, গেট ইত্যাদি থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, দ্যাট মিনস B3 হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে। তো এখানে আই এর পরে এম আছে, তো এম এর পরে যেহেতু এখানে ভার্ব আছে সো এটা B3 হবে, দ্যাট মিনস ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তো ইন্টারেস্টেড B3 হচ্ছে ইন্টারেস্টেড, সো এখানে আমাদের ইন্টারেস্টেড দিতে হবে, মানে ইন্টারেস্টেড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো আই এম ইন্টারেস্টেড টু ডু দিস, আই এম ইন্টারেস্টেড টু ডু দিস, ক্লিয়ার? তো তারপরে হচ্ছে ইউ শুড বি, এখানে ইনফর্ম আছে, তো যেহেতু ইনফর্ম আছে এখানে বি আছে, তো বি থাকলে আমাদের নিয়ম অনুসারে কী হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, দ্যাট মিনস B3 হবে ভার্বের। সো বি আছে, বি এর পরে যেহেতু ইনফর্ম আছে তো এটা হবে ইনফর্মড, তো ইনফর্মে B3 হচ্ছে ইনফর্মড। তাহলে ইউ শুড বি ইনফর্মড অফ ইট। দ্য বয় ওয়াজ ফার্নিশ ফর স্মোকিং, তো ফার্নিশ যেহেতু আমাদের এখানে ভার্বটা আছে ফার্নিশ, তো ফার্নিশের B3 হচ্ছে ফার্নিশড, সো দ্য বয় ওয়াজ ফার্নিশড ফর স্মোকিং। তারপর আচ্ছা ইংলিশ ইজ, এখানে ভার্ব দিস স্পিক ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, তো এখানে স্পিক আছে যেহেতু আমাদের ইজ আছে, তো ইজের পরে কী হয় ভার্বের B3 হয়, তো এখানে স্পোকেন হবে, স্পিকের B3 হচ্ছে স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন, তাহলে এখানে ইজের পরে স্পোকেন হবে। দ্য ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছে উই হ্যাভ, এখানে ভার্ব দিছে মেক হিম ক্যাপ্টেন, তো এখানে যেহেতু হ্যাভ আছে অবশ্যই আমাদের B3 হবে, তো মেকের B3 হচ্ছে মেড, তো উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। তারপর হচ্ছে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, তো এখানে কুক আছে, তো ভার্ব এখানে বেসিক্যালি হ্যাভ তো আমাদের আগে দেওয়া আছে, সো এখানে আমাদের ভার্বের B3 হবে কুকড, কুকের B3 হচ্ছে কুকড, কুক, কুকড, কুকড, তো B3 কুকড। অথবা সেন্টেন্সটা এরকমও হতে পারে আই হ্যাভ, তো হ্যাভ বলতে হ্যাভ গট, হ্যাভ সমান হ্যাভ গট, এই আমেরিকানরা বিশেষ করে হ্যাভের পরিবর্তে হ্যাভ গট কথাটা ইউজ করে, তো হ্যাভ সমান সমান হ্যাভ গট, তো হ্যাভ গট থাকলেও যেটা হ্যাভ থাকলেও সেটা, তাহলে হ্যাভ গট আছে, তো আমরা কি করব এখানে B3 লিখবো, তো আই হ্যাভ গট মাই ব্রেকফাস্ট, এখানে কুক আছে বা কুক আছে, যেহেতু এখানে হ্যাভ গট আছে তো কুকের B3 হবে, তো কুকড, কুকড। আই হ্যাড মাই ব্রেকফাস্ট কুক, তো হ্যাড থাকলে কী হবে B3 হবে, তো আই হ্যাড মাই ব্রেকফাস্ট, এখানে যে ভার্বটা আছে কুক, তো এটা হবে কুকড। অর আই হ্যাড গট, তো এটা সেম, তো হ্যাড বলতে হ্যাড গট, এটা আমেরিকান ইংলিশ, সো আই হ্যাড গট, তো হ্যাড গট থাকলেও আমরা B3 লিখবো, আই হ্যাড গট মাই ব্রেকফাস্ট কুকড। তো এই হলো প্রথম রুল, যেটা বলা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, গেট ইত্যাদি থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, দ্যাট মিনস ভার্বের B3 হবে, 3 নম্বর ফর্মটা হবে ভার্বের। সো আশা করছি এইটা ক্লিয়ার। তো নেক্সট বলা হচ্ছে কিন্তু কোনো সেন্টেন্সে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি থাকে আর সেন্টেন্সটি যদি কন্টিনিউয়াস বোঝায় তাহলে B+ing হয়। বলা হচ্ছে যে আগে ছিল এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে B3 হয়, কিন্তু এখন বলা হচ্ছে যে যদি বাক্যটি কন্টিনিউয়াস হয়, বাক্যটা যদি কন্টিনিউয়াস হয় দ্যাট মিনস চলমান বোঝায় তাহলে কি হবে B+ing হবে, দ্যাট মিনস ভার্বের সাথে আইএনজি হবে। যদি কন্টিনিউয়াস বোঝায় তো এটা কন্টিনিউয়াস কি না এটা আমরা কীভাবে বুঝবো যে বাক্যটা কি কন্টিনিউয়াস কিনা, এই জন্য আমাদের কি লাগবে টেন্স লাগবে। তো টেন্স সম্পর্কে যদি আপনাদের কারো কোনো ধারণা না থাকে তাহলে টেন্সের উপরে আমার 3টা ভিডিও আছে, তো
টেন্সের যে ভিডিওর যে লিঙ্কগুলো প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা ভিডিও আছে। আমি এইগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যদি টেন্সে কোনো প্রবলেম থাকে। কারণ টেন্স অবশ্যই লাগবে, রাইট ফর্ম অফ ভার্বসের জন্য টেন্স শিখলেই এনাফ। আমার টেন্স যদি জানা থাকে আপনাদের, তাহলে আমার এই রাইট ফর্ম অফ ভার্বসে আমি আশা করছি 100 নাম্বার রাখা যাবে। সো যদি টেন্সে কোনো প্রবলেম থাকে তাহলে আমার ডেসক্রিপশনে এই টেন্সের লিঙ্কগুলো থাকবে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আশা করছি টেন্সে কোনো প্রবলেম থাকবে না। বলা হচ্ছে যে কোনো সেন্টেন্স যদি এম ইজার থাকে, আগে বলা হচ্ছিল যে এম ইজার থাকলে B3 হয়, এম ইজার থাকলে B3 হয়, কিন্তু এখন বলা হচ্ছে যদি কন্টিনিউয়াস বোঝায়, কিন্তু এম ইজারের সাথে পরে ওয়াজ ওয়ারের সাথে পরে বার্ব থাকলে B+ing হবে বা B+ing হবে, মানে বার্বের সাথে আইএনজি হবে। যেমন এখন কন্টিনিউয়াস কিনা, এটা আমি কীভাবে বুঝলাম, দে আর তারা, প্লে আছে বার্ব, তারপরে বলছে অ্যাট দিস মুহূর্তে, এই মুহূর্তে তারা প্লে মানে খেলা, তাহলে আমার কথাটা বোঝা যাচ্ছে যে এটা কন্টিনিউয়াস হবে। যেমন এই মুহূর্তে তারা খেলছে, কন্টিনিউয়াস, তো এই মুহূর্তে তারা খেলছে, দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট। যেহেতু এখানে বার্ব দ্বারা আর আছে, কিন্তু যেহেতু বাক্যটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, সো এখানে বার্বের সাথে আইএনজি হবে, এখানে প্লেয়িং হবে। প্লেড দিলে ভুল হবে, আমি যদি এম আর আছে এই জন্য যদি বার্বের B3 দিয়ে দিই, তাহলে প্লেড দিলে এটা ভুল হবে, বাক্যটা এটা হবে দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট, এখানে বার্বের সাথে আইএনজি হবে যেহেতু বাক্যটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে। পরেরটা দেখুন, নাও এ ডেইজ বাংলাদেশ ইজ ফেস, এখানে বার্ব দিচ্ছে ফেস আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যে আজকাল বাংলাদেশ বেকার সমস্যার সম্মুখীন হচ্ছে, তাহলে কাজটা কিন্তু চলমান বোঝাচ্ছে। দ্যাট মিনস বাক্যটা কন্টিনিউয়াস, চলতেছে বোঝাচ্ছে, যে হচ্ছে, তো কাজটা চলমান বোঝাচ্ছে না, সো এটা কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস যেহেতু, সো এখানে বারবার সাথে আমাদের কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে। যেমন ফেসের সাথে আমরা ফেসিং লিখবো, ঠিক আছে। সো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। তো নিয়মটা হলো, সামারি যদি করি সেটা হচ্ছে যে সাধারণত বাক্যে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড বি গেট এগুলা থাকে তাহলে বারবার B3 হবে। আর যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে কিন্তু বাক্যটা যদি কন্টিনিউয়াস বোঝায় তাহলে B+ing হবে, দ্যাট মিনস বার্বের সাথে আইএনজি হবে। তো আশা করছি এইটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট রুল হচ্ছে রুল 2, যদি সেন্টেন্সে অলওয়েজ, ওপেন, এভরিডে, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট, নাও অ্যান্ড দেন, সামটাইমস, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি, এভরি টাইম, হোয়েনএভার, এভরি নাইট, এভরি ইয়ার ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হয়। তাহলে বা সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে বলা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ, ওপেন, এভরিডে, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট, নাও অ্যান্ড দেন, সামটাইমস, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, occasionally, usually, normally, frequently, every time, whenever, every night, every year ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। তো আমরা কিছু উদাহরণ দেখি। যেমন হি অলওয়েজ, এখানে ডিস্টার্ব ভার্ব হচ্ছে মি, হি অলওয়েজ ডিস্টার্ব মি। তো এখানে যেহেতু অলওয়েজ আছে, সো আমাদেরকে এটা জানাই আছে যে অলওয়েজ থাকলে বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1, মানে ভার্বের প্রথম ফর্ম প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা বলি V1 বলি এটাকে। হি অলওয়েজ, তো এখানে V1 হবে ডিস্টার্ব, তো ডিস্টার্বই। তো এখন বলা হচ্ছে সাবজেক্ট যদি আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের যে স্ট্রাকচারটা, যে সাবজেক্ট প্লাস V1 কিন্তু বারবার সাথে এস বা ইএস যোগ হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো এখানে আমাদের হি আছে, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে বারবার সাথে এস বা ইএস যোগ হবে। তো যেহেতু এখানে হি অলওয়েজ, তো এখানে যেহেতু হি আছে, তো ডিস্টার্বের সাথে V1 তো হবে, কিন্তু বারবার সাথে এস বা ইএস যোগ করতে হবে, ডিস্টার্বের সাথে এস যোগ হয়, তো আমরা এখানে লিখলাম ডিস্টার্বস। তো হি অলওয়েজ ডিস্টার্বস মি, তাহলে সঠিক বাক্যটা হবে হি অলওয়েজ ডিস্টার্বস মি। এখানে ডিস্টার্ব দিলে হবে না, মানে ডিস্টার্ব কিন্তু B1, কিন্তু ডিস্টার্ব দিলে হবে না, কারণ হচ্ছে এটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বারবার সাথে এস বা ইএস যোগ করে দিতে হবে। তারপর হচ্ছে উই ইউজুয়ালি গো ফর ডিনার অন ফ্রাইডে, যেহেতু এখানে ইউজুয়ালি আছে, সো এই জন্য এখানে গো হবে, B1ই হবে। আর এখানে সাবজেক্ট যেহেতু এখানে উই, আমরা ফার্স্ট পারসন, সো এখানে বারবার সাথে এস বা ইএস যোগ হবে না। উই ইউজুয়ালি গো ফর ডিনার অন ফ্রাইডে, উই ইউজুয়ালি গো ফর ডিনার অন ফ্রাইডে। তারপর বলা হচ্ছে মাই মাদার রিড আছে ভার্ব, তো কোরআন এভরিডে। তো মাই মাদার
এখানে রিড যেহেতু এভরিডে কথাটা হচ্ছে এভরিডে যে থাকার কারণে আমরা এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লিখব। তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে কীভাবে লিখবো? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস B1, বারোর সাথে এস বাই এস হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু এখানে মাই মাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে বারোর সাথে এস বাই এস যোগ করতে হবে। তো রিড সাথে আমরা রিডস লিখবো, যেহেতু রিডের সাথে এস যোগ হয়, তো মাই মাদার রিডস কোরআন এভরিডে। বারোর সাথে এস বা ইয়েস হবে কি না এটা বোঝার জন্য আমার একটা ভিডিও আছে প্রেজেন্ট টেন্সের যে ভিডিও প্রেজেন্ট টেন্সের যে ভিডিওটা, ওইটার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে কোন বারোর সাথে এস কোন বারোর সাথে ইয়েস যোগ হবে, ঠিক আছে? তো ওই ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আমরা ওখান থেকে দেখে নেবেন। তারপরে দে ওপেন গো টু স্কুল, যেহেতু ওপেন আছে অবশ্যই এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে লিখতে হবে, তো B1 লিখবো আমরা, দে ওপেন গো টু স্কুল। তো দেটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার তো না, এটা প্লুরাল নাম্বার, সো এখানে বারোর সাথে এস বাই এস হবে না। তো দে ওপেন গো টু স্কুল, তো এখানে গো টু স্কুল গো হবে, B1 হবে। তারপর হচ্ছে এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার ড্যাশ হিজ লেসন্স রেগুলারলি, তো এখানে বার্ব দিচ্ছে প্রিপেয়ার। তো এ গুড স্টুডেন্ট যেহেতু এখানে রেগুলারলি কথাটা আছে, রেগুলারলি আছে, সো আমাদেরকে অন্য কোনো চিন্তা ভাবনা করা যাবে না, অবশ্যই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লিখবো। তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে যে লিখবো কীভাবে লিখবো, এখানে আমরা প্রথমে সাবজেক্ট এ গুড স্টুডেন্ট দেওয়া আছে, আর বার্বের বেলা কী হবে B1 হবে। তো আমরা প্রিপেয়ারের B1 প্রিপেয়ার। তো এখন যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ গুড স্টুডেন্ট সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এই ক্ষেত্রে আমরা বারোর সাথে এস বাই এস যোগ করে দেবো। তো প্রিপেয়ারের সাথে এস যোগ হয়, সো প্রিপেয়ার্স আমরা লিখবো। তো এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার্স হিজ লেসন্স রেগুলারলি। আশা করছি এই নিয়মটাতে আশা করি কোনো প্রবলেম থাকবে না, তবে আপনাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে, যেমন অলওয়েজ, ওপেন, এভরিডে, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট, নাও অ্যান্ড দেন, সামটাইমস, রেগুলারলি, generally, daily, occasionally, usually, normally, frequently, every time, whenever, every night, every year ইত্যাদি। এই ওয়ার্ডগুলো আপনাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এগুলো থাকলেই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আমাদের বাক্যটা লিখতে হবে। নেক্সট রুল নাম্বার 3, যদি সেন্টেন্সে নাও, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এবার, লেটলি ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বলা হচ্ছে যদি সেন্টেন্সে নাও, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এবার, লেটলি ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তো আমি যে এখন এইগুলো আমি জেনে নিলাম যে নাও, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এবার, লেটলি এগুলো থাকলে আমি জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এটা তো আমার কীভাবে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা, স্ট্রাকচারটা যদি আমি না জানি তাহলে তো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটা আমি লিখতে পারবো না। সো এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলুন আমরা উদাহরণগুলো একটু দেখি। এখানে বলা হচ্ছে আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার। তো ওইখানে রিসিভ আছে যেহেতু বার্ব, তো বার্বের আমাদের সঠিক ফর্মটা এখানে বসাতে হবে। তো আমাদের বলা হচ্ছে যেহেতু জাস্ট থাকলে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3। তো এখানে যেহেতু আমার আই হ্যাভ জাস্ট, তো হ্যাভ দিয়ে দিছে, তো আমাকে হ্যাভ হ্যাজের চিন্তা ভাবনা করতে হবে না, আয়ের সাথে হ্যাভ আছে। এখন আমাদের যে ভার্বটা আছে শুধু V3টা বসাতে হবে, যেমন রিসিভের V3 হচ্ছে রিসিভড, যেমন রিসিভড, তো V3টা হচ্ছে রিসিভড, তো আমরা এখানে রিসিভড লিখবো, যেহেতু হ্যাভ দিয়ে দিছে আমাদের হ্যাভ লেখার দরকার নেই। আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। অথবা বাক্যটা যদি এরকম থাকে আই জাস্ট শুধু রিসিভ ভার্বটা দিয়ে দিল, হ্যাভ দিল না, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই হ্যাভ সহকারে লিখতে হবে। যেমন আই জাস্ট রিসিভ আছে, তো হ্যাভ রিসিভড ইউর লেটার। যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো সাবজেক্ট থাকতো তাহলে আমরা লিখতাম হ্যাজ রিসিভড ইউর লেটার। ওকে, যেমন হি বা শি থাকলে আমরা এখানে লিখবো হি অর শি জাস্ট হ্যাজ রিসিভড ইউর লেটার। যেহেতু এখানে আই আছে, আয়ের সাথে হ্যাভ হয়, সো আমরা এখানে আই হ্যাভ রিসিভড ইউর লেটার। তারপর হচ্ছে হি, তারপর ভার্ব দিছি গো, জাস্ট নাও। তো জাস্ট নাও থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি লিখবো, প্রথমে হি আছে, যেহেতু এখানে ভার্বের সাথে হ্যাভ বা হ্যাজ দেয় নাই, তাহলে আমার হি এর সাথে হ্যাজ হয়, আমি হ্যাজ দিলাম, আর গোয়ের ভিতরে হলো গন, তো হ্যাজ গন, তো হি হ্যাজ গন জাস্ট নাও। সারা এখানে সি দিছে ভার্ব, তো হিম রিসেন্টলি, তো রিসেন্টলি যেহেতু আছে অবশ্যই আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। সারা হ্যাজ সিন হিম রিসেন্টলি, সারার সাথে হ্যাজ হবে, হ্যাভ হবে না, সো সারা হ্যাজ সিন হিম রিসেন্টলি, সি এর B3 হচ্ছে সিন, তো সারা হ্যাজ সিন হিম রিসেন্টলি। তারপর হচ্ছে রুল 4, যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লং সিন্স,
লং বিফোর, ওয়ান্স, ফর্মালি, লাস্ট, অ্যাট লাস্ট, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট মোমেন্ট, প্রিভিয়াস ইত্যাদি ওয়ার্ড থাকে তাহলে বাক্যটা ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে হবে। আমি আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, এগো, লং সিন্স, লং বিফোর, ওয়ান্স, ফর্মালি, লাস্ট, অ্যাট লাস্ট, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট মোমেন্ট, প্রিভিয়াস ইত্যাদি থাকলে সেন্টেন্সটি ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে হবে। তো ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের অবশ্যই আমাদেরকে ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্সটা কীভাবে হয়, এটার গঠন প্রণালী অবশ্যই আমাদেরকে জানতে হবে, এটার স্ট্রাকচার সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে, নতুবা আমরা এই নিয়মগুলো জানা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সঠিকভাবে এগুলো করতে পারবো না। যেমন আই সি হিম লং এগো, তো লং এগো থাকলে আমরা জানি ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে হয়, কিন্তু ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের জানতে হবে। তো স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস B2, সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের 2 নাম্বার ফর্ম, B2 মানে ভার্বের 2 নাম্বার ফর্ম হবে, যেমন আমরা যেটাকে বলি ফার্স্ট ফর্ম। তো ফার্স্ট ফর্ম হবে এখানে ভার্বের, যেমন আই সি হিম লং এগো, যেহেতু লং এগো আছে সো আমাকে এখানে B2 বসাতে হবে। সি এর B2 হচ্ছে সো, তো আই সির জায়গা হবে আই সো হিম লং এগো, আই সো হিম লং এগো। তারপর হচ্ছে করিম গো হোম লাস্ট নাইট, যেহেতু লাস্ট নাইট আছে সো আমাকে এটা অবশ্যই ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে লিখতে হবে। তো করিম গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে B2 হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট গন, তো ওয়েন্টটা হচ্ছে B2, তো ওয়েন্ট আমরা লিখবো এখানে, করিম ওয়েন্ট হোম লাস্ট নাইট। সেম প্রেরি ফার্স্ট ইন দ্য এক্সাম অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট দ্যাট মিনস ওইটা থাকলে আমাদেরকে অবশ্যই ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স লিখবো। তো ফার্স্টের B2 হচ্ছে ফার্স্ট, যেমন ফার্স্ট, তো B2 হচ্ছে ফার্স্ট, তো প্রেরি ফার্স্ট ইন দ্য এক্সাম অ্যাট লাস্ট। নেক্সট রুল নাম্বার 5, যদি কোনো সেন্টেন্সে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, লেট, মাস্ট, নিড, ডেয়ার, টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার ইত্যাদি থাকে তাহলে এগুলোর পরে আমাদেরকে B1 বসাতে হবে, মানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, প্রেজেন্ট ফর্ম যেটা হয় আর কি প্রথম ফর্মটা, যেমন ডো, ডিড, ডান, ডো হচ্ছে বেস ফর্ম বা B1, তো আমাদেরকে এখানে B1 বসাতে হবে। কোনগুলোর পরে আমি আবার পড়ছি নিয়মটা, যদি কোনো সেন্টেন্সে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, লেট, মাস্ট, নিড, ডিয়ার, টু, বেটার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার এই ওয়ার্ডগুলো থাকে, এগুলোর ওয়ার্ডের পরে সবসময় B1 হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা রুল। যেমন এখানে বলা হচ্ছে আই ক্যান ডো আছে এখানে দ্য সাম, তো যেহেতু ক্যান আছে তো ক্যানের পরে B1, তো ডো এর B1 তো ডো, তো আই ক্যান ডো দ্য সাম। এভরি স্টুডেন্ট মাস্ট অবে দেয়ার টিচার, যেহেতু অবে আছে, অবে আমাদের ভার্ব, কিন্তু আমাদের এর আগে মাস্ট আছে, তো মাস্ট থাকলে আমরা জানি কি হবে B1, তো অবের B1 অবে, তো এভরি স্টুডেন্ট মাস্ট অবে দেয়ার টিচার। মিনা হ্যাড বেটার ওয়ার আছে ভার্ব, ওয়ার এ শাড়ি, তো এখানে হ্যাড বেটার যেহেতু আছে অবশ্যই আমরা B1 হবে, তো ওয়ারের B1 কী হবে ওয়ার এ শাড়ি, তো মিনা হ্যাড বেটার ওয়ার এ শাড়ি, তো ওয়ার হবে B1। নিয়মটা আমি আবার পড়ছি, সেন্টেন্সে যদি শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড এগুলো থাকে তাহলে ভার্বের B1 হবে, তাহলে ভার্বের B1 হবে। পরে রুল নাম্বার 6, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, কনফিউজ টু এগুলোর পরে B+ing হয়। দেখেন আগে বলা হচ্ছে যে যদি টু থাকে, টু এর পরে কিন্তু B1 হয়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এগুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এগুলো কিছু ফ্রেজ, তো এই ফ্রেজগুলো মাথায় রাখতে হবে, কারণ এখানে টু আছে লাস্ট শেষের দিকে, টু থাকার পরে যদি আপনারা এই ওয়ার্ডগুলো থাকার পরে যদি টু আছে দেখে মনে করেন যে B1 হবে তাহলে কিন্তু এটা ভুল করবেন। সো এই জন্য এরকম কিছু ফ্রেজ আছে, এগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন, এগুলো থাকলেই আপনার B+ing হবে, দ্যাট মিনস ভার্বের সাথে ing হবে। টু দেখে কিন্তু অনেকে মনে করতে পারে যে এখানে টু আছে B1 হবে, সো এই ভুলটা কখনোই করবেন না। আমরা কিছু উদাহরণ দেখি, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড আছে এখানে, যেহেতু আমাদের উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, সো এটার পরে আমরা জানি ভার্বের সাথে ing হয়, সো রিডিং লিখবো আমরা, কখনোই আমরা রিড লিখবো না, যেহেতু টু আছে অনেকে মনে করবে যে রিড হবে, এখানে আমি বলেই দিয়েছি যে কিছু ফ্রেজ আছে, ফ্রেজগুলোর পরে সাধারণত ভার্বের সাথে ing হয়, যেমন উইথ এ ভিউ টু রিডিং দেয়ার, আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দেয়ার। উই লুক ফরওয়ার্ড টু, যেহেতু লুক ফরওয়ার্ড টু একটা ফ্রেজ এবং এটার পরে আমরা জানি ভার্বের সাথে ing হয়, সো আমরা এখানে লিখবো
হিয়ারের জায়গায় লিখবো হিয়ারিং। উই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। উই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। তো নিয়মটা হচ্ছে কি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, কনফেস টু ইত্যাদি পরে বি প্লাস আইএনজি হয়। ঠিক আছে। রুল নাম্বার 8, প্রিপোজিশনের পরে বি প্লাস আইএনজি হয়। প্রিপোজিশনের পরে বি প্লাস আইএনজি হয়। তো প্রিপোজিশন অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং এটা অর্থ সহ মুখস্থ করে নিতে হবে। তো প্রিপোজিশন কি সেগুলো বোঝার জন্য আমি কয়েকটা এখানে প্রিপোজিশন লিখে রেখেছি। যেমন দেখুন, ইন, এট, অফ, ফর, টু, অন, আফটার, বাই, ইটিসি এগুলো হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন এরকম অনেক আছে, প্রিপোজিশন আছে। তো প্রিপোজিশন নিয়ে আজকে আর বেশি কথা বলবো না, যেহেতু আমি রাইট ফ্রম ভার্বস এটা নিয়ে আজকে ক্লাস নিচ্ছি, কিন্তু এটা নিয়ে কথা বলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সো এটা জন্য আমি আলাদা একটা ভিডিও করব, প্রয়োজনে আলাদা একটা ভিডিও করে রাখবো, প্রিপোজিশনটা যাতে আপনাদের ক্লিয়ার হয়। বা প্রিপোজিশনের ব্যবহার কিন্তু প্রচুর, প্রিপোজিশনের অর্থ না জানলে কিন্তু আপনারা অবশ্যই ভালো সঠিকভাবে বাক্য তৈরি করতে পারবেন না। সো প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিপোজিশনের উপরে আমি একটা এক্সট্রা একটা ভিডিও করব, ভিডিও করে এটা আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে। তো প্রিপোজিশন আমরা জেনে নিলাম প্রিপোজিশন কোনগুলোকে বলা হয় বা প্রিপোজিশন কীরকম। তো আমাদের নিয়মটা হচ্ছে প্রিপোজিশনের পরে বি প্লাস আইএনজি হয়। একটা কথা হচ্ছে এখানে যে টুটা কিন্তু প্রিপোজিশন, কিন্তু টু এর পরে কিন্তু বি প্লাস আইএনজি হয় না। এই জন্য আমি এটা আগেই বলে দিয়েছি যে টু এর পরে বি ওয়ান হয়, মনে রাখবেন টু এর পরে বি ওয়ান হয়। আর সকল প্রিপোজিশনের পরে বি বার্বের সাথে আইএনজি হয়, মানে বি প্লাস আইএনজি হয়। সো এটা ক্লিয়ার তো যে প্রিপোজিশনের পরে বি প্লাস আইএনজি হয়, কিন্তু টু যদিও প্রিপোজিশন, কিন্তু টু এর পরে বি প্লাস আইএনজি হবে না, টু এর পরে বি ওয়ান হবে। ওকে। তো কিছু উদাহরণ আমরা দেখি। উই কাম টু স্কুল, উই কাম টু স্কুল ফর লার্ন। যেহেতু এখানে ফর আছে, প্রিপোজিশন আছে, পরের পরে যেহেতু এখানে লার্ন একটা ভার্ব আছে, তো ভার্বের অবশ্যই আমরা লার্নিং মানে আইএনজি যোগ করবো, বি প্লাস আইএনজি হবে। সো এটা হবে ফর লার্নিং। তো উই কাম টু স্কুল ফর লার্নিং, যেহেতু ফর আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে বি প্লাস আইএনজি হয়, তো ফর লার্নিং। এরকম আরেকটা উদাহরণ দেখুন, দ্য ম্যান সাকসিডেড ইন, দ্য ম্যান সাকসিডেড ইন ট্রান্সলেট আছে, বাট ইন একটা প্রিপোজিশন, তো ইনের পরে যেহেতু এখানে ভার্ব আছে, তো ভার্বে অবশ্যই একটা আইএনজি ফর্ম আমাদেরকে লিখতে হবে। সো দ্য ম্যান সাকসিডেড ইন ট্রান্সলেট আছে, ট্রান্সলেটিং দ্য সেন্টেন্স, ট্রান্সলেটিং দ্য সেন্টেন্স। দ্য ম্যান সাকসিডেড ইন ট্রান্সলেটিং দ্য সেন্টেন্সেস। তারপর হচ্ছে পঙ্কজ ওয়েন্ট টু স্কুল আফটার টেক, যেহেতু আফটার পর টেক একটা ভার্ব আছে, যেহেতু আফটার আছে, আফটারের পরে অবশ্যই আমরা কী করবো, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। তো পঙ্কজ ওয়েন্ট টু স্কুল আফটার টেকিং হিজ ব্রেকফাস্ট, পঙ্কজ ওয়েন্ট টু স্কুল আফটার টেকিং হিজ ব্রেকফাস্ট। তো নিয়মটা কী দাঁড়ালো, যে যদি প্রিপোজিশন হয় এবং প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, তাহলে ওইটার সাথে আমরা বি প্লাস আইএনজি করবো, দ্যাট মিনস ভার্বের সাথে আইএনজি যোগ করবো। ওকে। তো এটা আমাদের ক্লিয়ার। আর টু যদিও প্রিপোজিশন, টু এর পরে আমরা অবশ্যই আইএনজি যোগ করবো না, কারণ টুটা হচ্ছে টু এর পরে আইএনজি হয় না, বি ওয়ান হয়। সো আমরা এটা কখনোই ভুল করবো না যে প্রিপোজিশন থাকলেই বি প্লাস আইএনজি, এটা আমরা জানি, কিন্তু টু থাকলে অবশ্যই আমরা বি ওয়ান লিখবো। তারপর হচ্ছে রুল নাম্বার 9, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, নিয়মটা খুবই ইম্পর্টেন্ট দেখুন, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে তাহলে বি প্লাস আইএনজি হয়, তাহলে বি প্লাস আইএনজি হয়। যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, বলা হচ্ছে যদি কোনো বাক্যের শুরুতে ভার্ব থাকে তাহলে অবশ্যই তার বি প্লাস আইএনজি লিখতে হবে। যেমন টেক, ফিজিক্যাল এক্সারসাইজ, উই কিপ আওয়ার সেলফস ফিট। তো টেক একটা ভার্ব, এটা শুরুতেই আছে, সো এটার ভার্বের সাথে আইএনজি ফর্ম আমরা ইউজ করবো। আমাদের নিয়মই বলা আছে যে বাক্যের শুরুতে যদি কোনো ওয়ার্ড থাকে, ভার্ব থাকে, তাহলে এটা অবশ্যই আইএনজি ফর্ম হবে। ওকে। যেমন টেকিং, টেক আছে টেকিং, তো টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ উই কিপ আওয়ার সেলফস ফিট। তো বলাই আছে যে বি প্লাস আইএনজি হয় ভার্বের শুরুতে কোনো ভার্ব থাকলে। তো আমাদের টেক ভার্বটা যেহেতু শুরুতে আছে, অবশ্যই আমরা এটার সাথে আইএনজি যোগ করবো। তো টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ উই কিপ আওয়ার সেলফস ফিট, উই কিপ আওয়ার সেলফস ফিট। তারপর হচ্ছে ওয়াক, যেহেতু শুরুতেই ভার্বটা, অবশ্যই আমরা আইএনজি যোগ করবো। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াক থেকে কী হবে ওয়াকিং, কারণ এটা শুরুতেই যেহেতু ভার্বটা, আমরা লিখবো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তারপর হচ্ছে রিড, তো রিড যেহেতু শুরুতেই ভার্ব, সো আমরা এটা লিখবো রিডিং, রিডিং রেগুলারলি, রিডিং রেগুলারলি ইউ ক্যান স্কোর ওয়েল ইন দ্য এক্সাম, রিডিং রেগুলারলি ইউ ক্যান স্কোর ওয়েল ইন দ্য এক্সাম। তো এটা আমরা বুঝে নিলাম, খুব সহজ সিম্পল একটা নিয়ম, যে যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে এবং সেই ভার্বের কী করতে হবে, বি প্লাস আইএনজি করতে হবে, না ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তারপর রুল নাম্বার 9, এটা 10 হওয়া উচিত। ওকে। কোনো সেন্টেন্সে দুটি ভার্ব পাশাপাশি থাকলে একটি ভার্বের সাথে আইএনজি, বি প্লাস আইএনজি বা টু প্লাস বি অন করতে হয়।
কোনো সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তো অবশ্যই একটা ভার্বের কী হবে, একটা ভার্বের সাথে আইএনজি অথবা বি1 টু প্লাস বি1 বি প্লাস আইএনজি হবে অথবা টু প্লাস বি1 হবে। তো আমরা এখানে দুইটাই করতে পারবো। যেমন আই সো হিম, এখানে একটা ভার্ব সো দেওয়া আছে, এখানে আরেকটা ভার্ব দেওয়া আছে। তাহলে আমাদের নিয়মটা কি, যে দুইটি ভার্ব যদি পাশাপাশি থাকে একটি বাক্যের মধ্যে, এখানে তো একটি বাক্যের মধ্যে হতে হবে। একটি বাক্যের মধ্যে যদি দুইটি ভার্ব পাশাপাশি থাকে তাহলে একটা ভার্বের হয় আইএনজি ফর্ম করতে হবে নতুবা টু প্লাস বি1 করতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে যে কোনো একটা করতে পারবো। যে আই সো হিম, ডো আছে এখানে, তো ডো যেহেতু এখানে সো একটা ভার্ব দেওয়া আছে, আবার একটা ভার্ব দিয়েছে, তো আমরা কী করবো, যে শেষের যে ভার্বটা থাকবে অবশ্যই এটাকে আমরা আইএনজি বা টু প্লাস বি1 এই ফর্মে লিখবো। তো আই সো হিম, ডো আছে এখানে, তো ডো এর সাথে আমরা আইএনজি যোগ করে দেবো, যেহেতু আগে একটা ভার্ব সো আছে, সো এখানে আমরা ডুইং লিখবো এটাকে। অথবা ডুইং যদি আমি না লিখে যদি টু দিয়ে বি1 বসাই তাও হবে, যে টু প্লাস ডো, ডো এর বি1 তো ডো, যেমন ডো ডিড ডান, তাহলে ডো হচ্ছে বি1। তো আমরা এখানে দুটোই লিখতে পারবো, both আর কারেক্ট। আই সো হিম ডুইং দ্য জব অথবা আই সো হিম টু ডো দ্য জব, দুইটাই এখানে কারেক্ট। ঠিক আছে, both আর কারেক্ট। তো পরে হচ্ছে প্রেরি গোজ, যে প্রেরি গোজ ওয়াক, এখানে প্রেরি গোজ গো একটা ভার্ব দেওয়া আছে, তারপরে আরেকটা ভার্ব ওয়াক আছে। সো যেহেতু আমরা জানি পাশাপাশি দুইটা ভার্ব থেকে একটা ভার্বের সাথে আইএনজি করতে হবে নতুবা টু প্লাস বি1 ফর্মে লিখতে হবে। যেমন এখানে আমি এটাকে ওয়াকিংও লিখতে পারবো অথবা টু ওয়াক, কারণ ওয়াকের বি1 ওয়াক, তো টু ওয়াকও লিখতে পারবো অথবা ওয়াকিং ফর্মেও লিখতে পারবো। হচ্ছে হি স্টপড রাইট টু সি মি, তো এখানে স্টপড একটা ভার্ব আছে বি1 আর বি2 দিতে দেওয়া আছে, হি স্টপড আবার রাইট আছে একটা ভার্ব, তো এখানে আমরা কী করবো, এটাকে রাইটিং করবো অথবা টু রাইটে লিখবো। তো হি স্টপ রাইটিং টু সি মি অথবা হি স্টপ টু রাইট টু সি মি। তো নিয়মটা হচ্ছে কোনো সেন্টেন্সে দুটি ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে একটি ভার্বের সাথে আমাদেরকে আইএনজি অথবা টু প্লাস বি1 ফর্মে লিখতে হয়। নেক্সট, দি এর পরে ভার্ব থাকলে নাউন হয়, বলা হচ্ছে দি, যদি এটাকে দিও বলা যায় আবার দাও বলা যায়। এটার আসলে কখন দি হয় কখন দা হয় সেটা আমি বলে দিচ্ছি। যদি দি এর পরে যে ওয়ার্ডটা থাকবে এবং সেটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় বা ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে তখন উচ্চারণটা হবে দি, নতুবা দা উচ্চারিত হবে। ভাওয়েলের মতো উচ্চারিত হলে কি হবে, দা। যে দি এর পরে যে ওয়ার্ডটা হবে সেটা যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে কি হবে, দি, উচ্চারণটা দি হবে। আর যদি ভাওয়েল ছাড়া হয়, দ্যাট মিনস কনসোনেন্টের মতো হয়, তাহলে এখানে দা উচ্চারিত হবে। ওকে, তো আমরা এখানে দা দি এখন যে কোনো একটা কিছু বলতে পারি। তো দি এর পরে ভার্ব থাকলে নাউন হয়, দি এর পরে ভার্ব থাকলে কি হয়, নাউন হয়। তো এখন আমি জানলাম যে দি এর পরে ভার্ব থাকলে নাউন হয়, কিন্তু এখন তো নাউনটা কি, নাউনটা কীভাবে গঠন করা হয় সেটা যদি আমি না জানি তাহলে তো আবার হবে না। তো এটা নিয়ে আমি এখন বিস্তারিত ক্লাস করবো না, যেহেতু বলেই দিয়েছে আগে যে রাইট ফর্ম অফ ভার্বস, এটা অনেক বিশাল একটা ক্লাস, অনেক বড় একটা ক্লাস হবে। সো এটাতে আমি অন্য কিছু আর আলোচনা করবো না, এই নাউনের উপরে দরকার হলে আর একটা ভিডিও করে আমি এখানে পোস্ট করবো। ওকে, তো দি এর পরে ভার্ব থাকলে নাউন হয়। তো আমরা সংক্ষেপে বলে দিই নাউন ফর্ম অফ ওয়ার্ডস, কীভাবে একটা ওয়ার্ড নাউন হয় বা আমরা চিনবো যে এটা নাউন ফর্ম কিনা। যেমন শেষে এইচ যোগ করে, এইচ, যেমন ম্যারিজ, মানে অ্যান্স যুক্ত থাকলে মনে করবেন এটা একটা নাউন ফর্ম। ইম্পর্টেন্স, অ্যান্ট, ইম্পর্টেন্ট। ই আর যোগ করে, যেমন ওয়ার্ক, ওয়ার্কার। তো অর, এডিটর। মেন্ট যুক্ত থাকলে অবশ্যই বুঝবেন এটা নাউন ফর্ম। এগ্রিমেন্ট। তো আইটি, স্কারসিটি। হুড থাকলে বয়হুড। তারপরে নেস যুক্ত থাকলে যেমন হ্যাপিনেস। শিপ থাকলে ফ্রেন্ডশিপ। আইওএন এগুলো যেমন ডিসকাশন। SION থাকলে এক্সটেনশন। তো এরকম যদি বাক্যের শেষে, ওয়ার্ডের শেষে যদি এইচ, এন্স, অ্যান্ট, ইআর, ওআর, মেন্ট, ITY, হুড, নেস, শিপ, ION, SION থাকে তাহলে আমরা বুঝে নেব এই ওয়ার্ডগুলো নাউন ফর্ম। ওকে, সরি। তো এখানে আমরা নিয়মটা হচ্ছে দি এর পরে ভার্ব থাকলে নাউন ফর্ম হয়। তো আমরা এখানে কয়েকটা উদাহরণ আমরা এখন দেখি। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিট। তো এই মিট একটা ভার্ব দেওয়া আছে, তো এখানে আমরা যেহেতু দি আছে আমরা জানি দি থাকলে কী হবে, ভার্বের নাউন ফর্ম হবে। তো মিটের নাউন ফর্ম তো আমরা যদি না জানি তাহলে আমরা কি করব, যেমন মিটের নাউন ফর্ম এখানে আমরা জানি না, তখন আমরা কি করব, আমি বলে দিচ্ছি একটা কথা, যে কোনো ভার্বের সাথে যদি আমরা আইএনজি যোগ করে দিই তাহলে সেটা কিন্তু নাউনের প্লাস অ্যাডজেক্টিভ দুটারই কাজ করে, মানে নাউনেরও কাজ করে অ্যাডজেক্টিভেরও কাজ করে। মানে বিশেষ করে মনে করুন আমি জানি না যে মিটের নাউন ফর্মটা কী,
যে মিটের নাউন ফর্মটা আমি জানি না, সো আমি এক্ষেত্রে কী করবো, বিকল্প তো একটা ওয়াই লাগবে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি ভার্বের সাথে যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে সেটা নাউনের কাজ করে, আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে। সো যদি কোথাও নাউন হয় বা অ্যাডজেক্টিভ হয় আর আমরা যদি সেখানে এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। যদি আমি কোনো ভার্বের নাউন ফর্ম না জানি তাও আমি এখানে নাউন ফর্মটা লিখতে পারবো, কারণ ভার্বের সাথে আমি আইএনজি যোগ করে দিলে সেটা নাউন হয়ে যাচ্ছে, আবার অ্যাডজেক্টিভও হয়ে যাচ্ছে। সো এই জন্য যদি দি থাকে, দিয়ের পরে যদি আমরা কোনো ওয়ার্ড থাকে, সেটা যদি কোনো নাউন ফর্ম আমরা না জানি তাহলে আমরা আটকে থাকবো না, ঠিক আছে? আমি সেটা বলে দিলাম যে দিয়ের পরে বারবার কী হয়, আইএনজি হয়, দিয়ে পরে বারবার আইএনজি হয় বা নাউন ফর্ম হয়। তো নাউন ফর্ম হয়, নাউন ফর্ম না জানলে আমি কী করবো, আইএনজি যোগ করে নাউন ফর্ম করে ফেলবো, ঠিক আছে? তো এখানে মিট আছে, মিটের সাথে আমি আইএনজি যোগ করে দিয়ে দেবো মিটিং। ইন দ্য মিটিং, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো এখানে মিট আছে, মিটিং দা আছে, তারপরে কী হয়, বারোর সাথে আইএনজি যোগ করে দিয়ে সেটা নাউন ফর্ম হয়ে যায়। আচ্ছা, উই হ্যাভ টু ওয়েট ফর দ্য মেক আছে, তো দা আছে, তারপরে যেহেতু মেক আছে অবশ্যই এখানে কী হবে, নাউন ফর্ম হতে। মেকের নাউন ফর্ম আমরা জানি না, তো আমরা লিখলাম মেকিং। ফর দ্য মেকিং অফ অ্যান অর্ডার, ফর দ্য মেকিং অফ অ্যান অর্ডার, দ্য মেকিং অফ অ্যান অর্ডার। তো দা আছে, তারপরে যেহেতু মেক আছে তো বারোর সাথে আমরা আইএনজি করে এটাকে নাউন ফর্ম করে নিলাম, তো মেকিং অফ অ্যান অর্ডার। তারপর আছে দ্য ইনভাইট, তো ইনভাইটের নাউন ফর্ম হবে, যেহেতু দা আছে অবশ্যই ইনভাইটের ফর্ম হবে। এখানে আমরা বল দি ইনভাইট, কারণ এটা বারোর সাথে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে বা উচ্চারণটা ভাওয়েলের মতো, দ্য ইনভাইট, দি ইনভাইট। তো দি ইনভাইট দি যেহেতু আছে এটা অবশ্যই নাউন ফর্ম হবে। তো নাউন ফর্ম যে হবে, এখন আমি তার ইনভাইটের নাউন ফর্মটা হচ্ছে না ইনভাইটেশন, যেটা আমি জানি, তো লিখলাম, ঠিক আছে? তো দি ইনভাইটেশন ওয়াজ গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড বাই মি। তো এখন কথা হচ্ছে দি এরপরে ইনভাইট আছে, তো আমরা এটার নাউন ফর্ম তো লিখবো, তো এটা দি ইনভাইটের নাউন ফর্ম হচ্ছে ইনভাইটেশন, তো আমরা ইনভাইটেশন লিখব। এখন যদি মনে করেন আমার ইনভাইটেশন যে এটা নাউন ফর্ম আমি জানি না, তখন এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আগেই বলে দিয়েছি যে ইনভাইট না যে কোনো ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিলে সেটা নাউনের কাজ করবে, আইএনজি যোগ করে দিলে সেটা নাউনের কাজ করবে। তো আমরা এখানে ইনভাইটের সাথে ইনভাইটিং করতে পারি, তো এটা নাউন হয়ে গেল। দ্য ইনভাইটেশন দিলেও হবে বা দি ইনভাইটিং দিলেও হবে, দি ইনভাইটেশন বা দি ইনভাইটিং বোথ আর কারেক্ট, এখানে দুইটাই কারেক্ট। তো আমরা যেটা খুশি এটা লিখতে পারি, ওয়াজ গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড বাই মি, দ্য ইনভাইটেশন ওর ইনভাইটিং ওয়াজ গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড বাই মি, ঠিক আছে? তো নিয়মটা হচ্ছে দিয়ে এরপরে ভাব থাকলে নাউন ফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, আপনারা অবশ্যই একটু ভালো করে পড়বেন। তারপর হচ্ছে কিন্তু নাউনের আগে ভার্ব থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু নাউনের আগে ভার্ব থাকলে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আগে পড়লাম আমরা দিয়ের পরে ভার্ব থাকলে কি হয়, নাউন ফর্ম হয়। দিয়ের পরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই তার নাউন ফর্ম হবে। এখন যদি আবার নাউন আছে, নাউনের আগে আবার কোনো ভার্ব থাকে তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে। নাউনের আগে যদি কোনো ভার্ব থাকে বা কোনো ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো অ্যাডজেক্টিভ কীভাবে হয় সেটা আমরা একটু সংক্ষেপে বুঝে নিই। সে যে কিছু যে ওয়ার্ডগুলো সে এল থাকবে, ওয়াস থাকবে, এফইউএল ফুল থাকবে, লেস থাকবে, আইবিএলই থাকবে বা আইভি থাকবে, এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ। যেমন ন্যাশনাল, কশাস, বিউটিফুল, ইউজলেস, ফ্লেক্সিবল, কমিউনিকেটিভ, এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অবজেক্টিভগুলো এরকমই থাকে সাধারণত, ঠিক আছে? তো এখন আমরা নিয়মটা হচ্ছে যে নাউনের আগে যদি কোনো ভার্ব থাকে তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম হবে, ঠিক আছে? যেমন এরকম হবে, শেষে এরকম থাকবে, এই এল থাকবে বা ইউএস থাকবে বা এফইউএল থাকবে বা লেস থাকবে, আইভিএল থাকবে, আইভি থাকবে, এরকম থাকবে। তো আমরা একটু কয়েকটা উদাহরণ দেখি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ইন ডেভেলপ countries, computers are used in banks, shops, offices, everywhere. বলা হচ্ছে ইন ডেভেলপ, তো এখানে আমাকে ভার্ব দিয়েছি ডেভেলপ, ডেভেলপ, কিন্তু ডেভেলপের পরে আবার কান্ট্রি, মানে এটা কিন্তু নাউন। সো তো নাউনের আগে যেহেতু একটা ভার্ব দিচ্ছে অবশ্যই আর অ্যাডজেক্টিভ ফর্ম হবে। তো ডেভেলপের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেভেলপড, এটা আমি জানি এই জন্য আমি বললাম ডেভেলপড। এখন যদি আমি না জানি তাহলে আমি কী করবো, ওই আগেই বললাম যে ভার্বের সাথে যদি আমি আইএনজি যোগ করি তাহলে দুইটা জিনিসের কাজ করে, একটা হচ্ছে নাউনের কাজ করে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। সো আমি এখানে যদি এই ডেভেলপড আমি যদি নাও দিয়ে ডেভেলপিং দিই তাহলেও হয়ে যাচ্ছে, কারণ ডেভেলপিং দ্বারা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, ঠিক আছে? তো যে কোনো ভার্বের সাথে আমরা যদি আইএনজি যোগ করি সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, বা যে কোনো ভার্বের সাথে আমি আইএনজি যোগ করলে সেটা নাউন হয়ে যায়, ঠিক আছে? এই দুইটা জিনিস কিন্তু আপনারা মাথায় রাখবেন। যদি কোনো কিছুর অ্যাডজেক্টিভ ফর্ম বা নাউন ফর্ম আপনারা মনে নেই বা জানা নেই তাহলে আপনারা এই ক্ষেত্রে বিকল্প হিসেবে এটা ইউজ করতে পারবেন। সো ইন ডেভেলপ অথবা ইন ডেভেলপিং কান্ট্রিজ কম্পিউটার্স আর ইউজড ইন ব্যাঙ্কস, শপস, অফিসেস, এভরিহুয়ার। তারপর হচ্ছে দ্য কমিউনিকেট, দ্য কমিউনিকেট
সিস্টেম ইন দ্য প্রেজেন্ট টাইম ইজ ভেরি ইজি। তো এখানে কমিউনিকেট সিস্টেম কিন্তু নাউনের আগে কমিউনিকেট একটা ভার্ব আছে। সো আমাদের কী করতে হবে, এখানে এটার অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো আমি জানি এখানে কিন্তু আবার দি আছে, দেখুন দি আছে, দিয়ের পরে কিন্তু আবার আমরা জানি যে ওয়ার্ড থাকলে আমরা নাউন ফর্ম করতে হয়। কিন্তু একটা কথা আছে এখানে, যে দিয়ের পরে যদি শুধু এই কোনো নাউন না থাকে, ঠিক আছে, যদি সিঙ্গেলি কোনো ওয়ার্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই নাউন ফর্ম হবে। এখন তো আমার এখানে নাউন একটা আছে সিস্টেম, সো এই জন্য এটা হবে না। তো সিস্টেম যেহেতু এখানে নাউন আছে, সো এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফর্মে অবশ্যই গুরুত্ব দিব, ঠিক আছে। তো দ্য কমিউনিকেট, তো কমিউনিকেটের অ্যাডজেক্টিভ ফর্ম কমিউনিকেটিভ, এটা আমার জানা, এই জন্য আমি লিখলাম কমিউনিকেটিভ। এখন যদি আপনার না জানা থাকে তাহলে কমিউনিকেটিং লিখলেও হয়ে যাবে। সো আমরা এখানে লিখবো, যেহেতু দিয়ে আছে, দিয়ের পরে একটা কমন কথা বলে, দিয়ের পরে যে কোনো বারোর সাথে আইএনজি যোগ করে দিলে ভাই বেস্ট হয়। মানে দিয়ের পরে যে জিনিসটা অ্যাডজেক্টিভ হোক আর বা নাউন হোক, আমরা আইএনজি যোগ করে দিলে সেটা ভালো হয়। তো সিস্টেম যেহেতু এখানে নাউন আছে, তো নাউনের আগে বারবার আছে, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হবে। তো কমিউনিকেটের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কমিউনিকেটিভ। তো কমিউনিকেট যদি আমি না জানি, তো এটার সাথে আমি আইএনজি যোগ করেও অ্যাডজেক্টিভ করতে পারি, যে কমিউনিকেটিং করে লিখতে পারি। তো আমরা লিখবো দ্য কমিউনিকেটিভ বা কমিউনিকেটিং সিস্টেম ইন দ্য প্রেজেন্ট টাইম ইজ ভেরি ইজি। দ্য কমিউনিকেটিভ অর কমিউনিকেটিং সিস্টেম ইন দ্য প্রেজেন্ট টাইম ইজ ভেরি ইজি। তারপরে দ্য স্ট্যান্ডিং গার্ল ইজ মাই সিস্টার। এখানে স্ট্যান্ডিং কেন হলো, কারণ গার্ল নাউন আছে, তো এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফর্মে লিখব। স্ট্যান্ডার্ড অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের জানা নেই, তো এটাকে আমরা আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভের কাজ করতে পারি। যেমন স্ট্যান্ডিং, স্ট্যান্ডের সাথে আইএনজি যোগ করে দিলে স্ট্যান্ডিং হয়ে যাবে। দ্য স্ট্যান্ডিং গার্ল ইজ মাই সিস্টার। গভর্নমেন্ট শুড প্লে এ লিড রোল ইন এডুকেশন অফ ইলিটারেসি। যেহেতু এখানে লিড আছে এবং লিডের পরে রোল ভূমিকা, মানে এটা যেহেতু একটা নাউন, সো এর আগে আমাদেরকে অবশ্যই অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো লিডের অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের এখানে জানা নেই, সো আমরা কী করবো, লিডের সাথে আইএনজি করে দেবো, এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যাবো। যেমন গভর্নমেন্ট শুড প্লে এ লিডিং রোল ইন এডুকেশন অফ ইলিটারেসি। গভর্নমেন্ট শুড প্লে এ লিডিং রোল ইন এডুকেশন অফ ইলিটারেসি। ওকে, সো নিয়মটা হচ্ছে কিন্তু নাউনের আগে কী হয়, ভার্ব থাকলে অ্যাডজেক্টিভ হয়। তো নিয়মটা আমি আবার রিপিট করি। আগে বলা হচ্ছে যে দিয়ের পরে কোনো ভার্ব থাকলে বা কোনো ওয়ার্ড থাকলে সেটা নাউন ফর্ম হয় দিয়ের পরে। এখন বলা হচ্ছে যে নাউনের আগে যদি, এবার নাউন আছে কিন্তু এর আগে যদি আবার ওয়ার্ড থাকে, তাহলে অবশ্যই আপনাকে অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো অ্যাডজেক্টিভ ফর্ম এবং নাউন যেটাই হোক, আমাদের কিন্তু কনফিউশন থাকবে না। কেন থাকবে না, কারণ আমরা একটা কমন একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে সেটা অ্যাডজেক্টিভ বা নাউনের কাজ করে। সো এক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ বা নাউনের ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করে এটাকে সমাধান করে ফেলবো, ঠিক আছে। ওকে, আশা করছি এখানে আর কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শেষে ভার্ব থাকে, তাহলে সাধারণত অ্যাডভার্ব, সাধারণত মানে মোস্টলি অফ দ্য টাইম, বেশিরভাগ সময়ে কি হয়, যে অ্যাডভার্ব হয়। যেমন অ্যাডভার্ব আমরা কীভাবে শুনবো, অ্যাডভার্ব বাক্যে ওয়ার্ডের শেষে সাধারণত এলওয়াই থাকে, অ্যাডভার্বের শেষে সাধারণত এলওয়াই থাকে। যেমন স্লোলি, কুইকলি, এরকম। তো এগুলো ছাড়াও আছে, যেমন ফাস্ট, দেন, ইটিসি, এগুলো অ্যাডভার্ব। সো খুব বেশিরভাগ এলওয়াই থাকে আর কি। আচ্ছা, যেমন হি ওয়ার্কস স্লো, তো এখানে স্লো আছে, এটাকে আমরা অ্যাডভার্ব, যেহেতু ভার্ব শেষের দিকে আছে একদম, তো এটাকে আমরা স্লোলি লিখবো, অ্যাডভার্ব ফর্মে লিখবো স্লোলি। উই ফুট দ্য মানি ব্যাক ইন দ্য ব্যাগ, কুইকেন আছে, তো এটাকে আমরা কুইকলি লিখবো। অ্যাডভার্ব ফর্মে লিখতে গেলে অবশ্যই আমরা এলওয়াই দিয়ে লিখবো, অথবা কিছু আছে ব্যতিক্রম, যেমন ফার্স্ট, দেন, এগুলো এলওয়াই ছাড়াও আছে। সো এগুলো এক্সপিরিয়েন্সের খুব ব্যাপার স্যাপার আছে, আপনারা অ্যাডভার্বটা একটু ভালো করে পড়ে নেবেন। তো হি ওয়ার্কস স্লো, যেহেতু স্লোটা শেষ আছে, স্লোলি। উই ফুট দ্য মানি ব্যাক ইন দ্য ব্যাগ কুইকেন, যেহেতু কুইকেন শেষে কথাটা শেষে, এই জন্য আমরা এটাকে অ্যাডভার্ব ফর্মে লিখবো কুইকলি, ঠিক আছে। যদি সেন্টেন্সে অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি সেন্টেন্সে অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেটা আমরা বুঝে নিলাম, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে, মানে বাক্যটা কীভাবে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সেটা জানতে হলে আমাদেরকে কী করতে হবে, অবশ্যই আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। তো এই জন্য আমাকে কী করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা অবশ্যই ভালো করে মুখস্থ রাখতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি প্লাস আইএনজি। তো আমরা কয়েকটা উদাহরণ খেয়াল করি। যেমন বলা হচ্ছে হু টক অ্যাট দিস মোমেন্ট, যেহেতু অ্যাট দিস মোমেন্ট আছে, অবশ্যই আমাদেরকে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো হুয়ের সাথে হু আছে সাবজেক্ট, তো এখানে এম ইজ আরের মধ্যে ইজ হবে, আর বারবার সাথে আইএনজি, তো টক আছে টকিং, তাহলে হু ইজ টকিং অ্যাট দিস মোমেন্ট, হু ইজ টকিং অ্যাট দিস মোমেন্ট। তারপর হচ্ছে ইউ সুইম, যেহেতু সুইম আছে এখানে,
আরে আমরা তাহলে সুইমের সাথে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন করবো, কারণ হচ্ছে এখানে নাও আছে, যেমন ইউ সুইম নাও, তো ইউ সুইম নাও যেহেতু নাও আছে তো এই জন্য আমরা এটাকে বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। ইউ সুইম আর, ইউ সুইম, তো এখানে সুইমটা হবে আর সুইমিং নাও, ইউ আর সুইমিং নাও, ইউ আর সুইমিং নাও। তারপর হচ্ছে দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট, যেহেতু অ্যাট দিস মোমেন্ট আছে সো বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট, দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট, দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। ওকে, সো কী জানলাম আমরা, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি বা অ্যাট প্রেজেন্ট কথাটা যদি থাকে তাহলে আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা করব। আবার বলা হচ্ছে দেন, অ্যাট দ্যাট মোমেন্ট, এইগুলো থাকলে আবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেন বা অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট না, কিন্তু এটা হলো অ্যাট দ্যাট মোমেন্ট। দেন বা অ্যাট দ্যাট মোমেন্ট থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস বি প্লাস আইএনজি। তো এখানে আই ডু মাই হোমওয়ার্ক অ্যাট দ্যাট মোমেন্ট ইউ কল্ড মি, তো অ্যাট দ্যাট মোমেন্ট যেহেতু আসছে সো আমাদেরকে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি লিখি আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক অ্যাট দ্যাট মোমেন্ট ইউ কল মি। আবার বলা হচ্ছে দ্য বয়েজ প্লে দেন, তো দেন যেহেতু আছে অবশ্যই ফার্স্ট কন্টিনিউয়াসে লিখবো। তো দ্য বয়েজ ওয়ার প্লেয়িং দেন, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং দেন। আশা করছি এই নিয়মটাতে কোনো প্রবলেম নেই। একটা ব্যতিক্রম কিছু আছে সেটা আমরা খেয়াল করি, কিন্তু কিছু ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় না, কিন্তু কিছু ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় না। তো সেই ভার্বগুলো আমরা জেনে নিই, যেমন যদি বাক্য ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে কন্টিনিউয়াস ফর্মে লিখবো না, সবসময় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ফর্মে লিখবো, যেমন বি ওয়ান দিয়ে লিখবো বা বারোর সাথে এস বাই এস যোগ করে লিখবো, কখনোই কন্টিনিউয়াস ফর্ম হবে না। যেমন আই এফিয়ার, সাচেস যেমন এফিয়ার, হেট, লাইক, ফিল, সি, স্মেল, নোটিস, desire, wish, look, recognize, dislike, hope, remember, consist, belong, know, behave, suppose, agree, consider, trust, forget, imagine, mean, mind, contain, refuse, prepare, etc. এই ওয়ার্ডগুলো থাকলে সাধারণত এর কন্টিনিউয়াস ফর্ম করা যাবে না, যেমন এফিয়ার, হেট, লাইক, ফিল, সি, স্মেল, নোটিস, desire, wish, look, recognize, dislike, hope, remember, consist, belong, know, behave, suppose, agree, consider, trust, forget, imagine, mean, mind, contain, refuse, prepare, etc. তো এই ওয়ার্ডগুলো যদি থাকে অবশ্যই আর এগুলোর কন্টিনিউয়াস ফর্ম করা যাবে না, ঠিক আছে? তো সো মাচ ফর দ্য প্রেজেন্ট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।